হচ্ছে আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান ভাগ্যভাস্কর ও আপনি। এবং এই অনুষ্ঠানের সাথে যারা যারা অনেক দিন ধরে যুক্ত রয়েছেন তারা তো জানেনই এখানে কে উপস্থিত থাকেন, কিন্তু নতুন বন্ধুদের জন্য বলবো যে এই অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত থাকেন একজন অভিজ্ঞতা সম্পন্ন, শিক্ষিত এবং বংশ পরম্পরায় জ্যোতিষ ও তন্ত্রের সাথে যুক্ত জ্যোতিষ ব্যক্তিত্ব আচার্য ভাস্কর, যিনি স্বাতন্ত্রতা বহন করেন এই কারণেই তার প্রেডিকশনগুলো আপনারা যখন শুনবেন তখন বুঝবেন যে উনি তার প্রেডিকশনের মধ্যেই কিন্তু তার বিচক্ষণতার প্রমাণ দেয়, তার বুদ্ধিমত্তার প্রমাণ দেন এবং প্রেডিকশনের মধ্যেই কিন্তু কারো কারো ক্ষেত্রে ইনস্ট্যান্ট সমাধান থাকে। আসলে আপনারা যখন সমস্যার কথা বলেন সেই সমস্যার গভীরে গিয়ে সেই মানে কোর জায়গাতে আঘাত করে তিনি কিন্তু মাটি খুঁড়ে আপনাদের মূল জায়গাটা কোথায়, সমস্যার মূল কেন্দ্র সেই জায়গাটা বুঝতে পারেন তার বুদ্ধিমত্তার কারণে, এবং সমাধান কিন্তু তাই তার পক্ষে শুধুমাত্র দিয়ে দেওয়া সম্ভব। আচার্য ভাস্কর এক অনন্য জ্যোতিষ ব্যক্তিত্ব এই মুহূর্তে আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত। স্বাগত জানাই। নমস্কার দর্শক বন্ধু, অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানাই। যেটা বলছিলেন দীপান্বিতি, সেটা হচ্ছে যে প্রবলেমটাকে খুঁড়ে বার করে করা। হ্যাঁ, এটা আমি করি, কারণ আমার কাছে যে আসে আমি রোগটাকে ডায়াগনোসিস করার চেষ্টা করি, রোগটাকে ধরার চেষ্টা করি, রোগটাকে ধরে তারপর সমাধান। কিন্তু আমি তাদেরকে আসতে বলবো যে যারা সমাধানের জন্য আসতে চাইছেন, মানে প্রোগ্রামে দেখছে যে আমি এইটা ঠিক বলে দিতে পারছি বা ওইটা পারছি, আচ্ছা আপনি আমার তাহলে এটা একটু বলে দিন তো দেখি, বা ওটা একদম আসবেন না। আমি ফিজও নেবো না, আমি দেখবও না, আপনার সময় এবং টাকা দুটোই নষ্ট। যারা এমন কোনো প্রবলেমে পড়েছেন যে প্রবলেমটা থেকে পিছু ছাড়তে পারছেন না, প্রবলেমটা ছাড়ছে না, কিছুতে দূর হতে পারছে না এবং অনেক টাকা পয়সা খরচা করছেন, অনেক জায়গায় গেছেন, ঠিক হয়নি, সেক্ষেত্রে আচার্য ভাস্কর আমার কাছে এক চান্সে আমার কাছে আসার দরকার নেই, 3-4 চান্সে আপনার ঠকবে নিয়ে হবেন, তারপর আচার্য ভাস্কর, ঠিক আছে? এবং যদি প্রবলেমটা এসে আমাকে বলবেন যে কি প্রবলেমটা হচ্ছে, কারণ সবসময় দেখুন আমার না ওই ছক দেখে আচ্ছা আপনার এটা এই হয়েছে বা ওইটাও এই হয়েছে এই বলার মতো মানসিকতা থাকে না। তো চেম্বারে কেউ যখন এসে বলে তখন কিন্তু সত্যি খুব মানে একটা এম্বারাসমেন্ট, একটা রাগ হয়। তো সেই জন্য বলছি যে যারা আসতে যাচ্ছেন তারা সমস্যা আমাকে এসে একটু হিন্টস দেবেন, তাহলে কি হয় আমাকে দেখতে সুবিধা হয় আর কি। তো কে ফোনে আছেন দেখে বলুন, কে আছেন ফোনে? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি কলকাতা থেকে বলছিলাম। বলুন। আচ্ছা বলুন, কার ব্যাপারে জানবেন? আমি একটু আমার ছেলের ব্যাপারে জানতে চাই। আচ্ছা, নাম আর ডেট অফ বার্থটা বলুন। অমিতাভ চট্টরাজ। হ্যাঁ। আর ডেট অফ বার্থ হচ্ছে 18/6/1993। আচ্ছা, সময়? সকাল 9:45। আচ্ছা, জন্মস্থান? কলকাতা। ঠিক আছে, সকাল 9:45 তো? হ্যাঁ। এবার ছকটা দেখাতে বলবো আমি। জন্মবারটা ছিল শুক্রবার, তো শুক্রবার জন্মবার? হ্যাঁ দাদা। হ্যাঁ, বৃষ রাশি, সিংহ লগ্ন, কৃত্তিকা নক্ষত্র। আমি ছকটা একটু যাই, ছক একটু দেখি। লগ্নে মঙ্গল, দ্বাদশ একাদশ দশমে চন্দ্রকেতু, অর্থাৎ চন্দ্র রাহু যুক্ত রয়েছে। একটা কথা আমাকে বলতে হচ্ছে, সেটা হচ্ছে যে ঠিক আছে ছক আমার দেখানো হয়ে গেছে, একটা কথা আমার বলতে হচ্ছে সেটা হচ্ছে যে বিবাহিত জায়গাটা ডিস্টার্ব। বিয়ে হয়েছে না হয়নি? বিয়ে হয়নি। বিয়ে কি করতে চাই? বিয়ে হয়নি নাকি বিয়ে করতে চাইছে না? করতে চাইছে না, বিয়েটা করতে চাইছে না। ওকে, একবার ছকটা দেখাতে বলবো। একটা জিনিস দেখিয়ে দিই আমি, সেটা হচ্ছে যে এই যে 1 2 3 4 চতুর্থে রাহু, এটা একটা খুব খারাপ কানেকশন। কারণ রাহু এবং নেপচুন যদি পাশাপাশি থাকে সেক্ষেত্রে বুঝতে হবে যে মানে কোনো অ্যাফেয়ারে জড়িয়ে যাবে বা যাবে। আমি প্রথমে বলি যে ওর রোজগার পাতি তো ওর জায়গাটা খুব ভালো দেখছি। রোজগার কি করছে? রোজগার বলতে দাদা ও খুব ভালো জায়গায় আইটি সেক্টরে চাকরি করে, কিন্তু মানে আমি একটা কথা বলছি, এবার আপনার কথা বলছি, এটা হচ্ছে যে রোজগার আইটি সেক্টরে করে খুব ভালো কথা, কিন্তু যে বিয়ে যে করতে চাইছে না এটার মূলে কোনো রকম ভাবে কোনো সম্পর্কে জড়িয়ে যাওয়া বা কোনো খারাপ কোনো সম্পর্কে জড়িয়ে যাওয়া এরকম কোনো ব্যাপার রয়েছে কোনো রকম ভাবে? কোনো দাদা ও একটা বিবাহিত মহিলার সাথে সম্পর্কে আছে। সেখান থেকে কিছুতে বেরোতে চাইছেন, তাই তো? না দাদা, না বেরাতেই চাইছে না, আমরা যতই বলছি কোনো কথা শুনছে না। মানে ওই মেয়েটি ছাড়া আর অন্য কাউকে ভাবতেও পারছে না। এবং ওই মেয়েটি, এবং আপনাকে বলে দিচ্ছি যে এই যে ছকে এই যে রাহু আর নেপচুন পাশাপাশি আছে, এতে যেটা করে সেটা হচ্ছে যে বিবাহিত মহিলার পাল্লায় পড়ে, এবং এমন বিবাহিত মহিলা বা এমন খারাপ মহিলা যে তাকে কিছুতে ছাড়তে চায় না। বুঝতে পারছেন? আপনার ছেলে বের হতে পারছে না, তার থেকে বড় কথা হচ্ছে যে ওই মেয়েটি বের হতে দিচ্ছে না। আমাকে একটা কথা বলুন, আপনার ছেলের কোনো রকম কোনো অ্যালকোহলিক কোনো নেশা কিছু ব্যাপার রয়েছে?
হ্যাঁ দাদা, ওর প্রচন্ড পরিমাণে মদের নেশায় রয়েছে। এই নেশাটা কোথা থেকে ধরেছে আপনার কি মনে হয়? আমার তো মনে হচ্ছে ওই যে মেয়েটার সাথে আর কি। এক্স্যাক্টলি ওই মেয়েটার থেকে ধরেছে বলেই কিন্তু এই জিনিসটা হচ্ছে। কারণ হচ্ছে যে এই ধরনের মহিলারা যখন কোনো নেশা ধরায় তখন কিন্তু সেটার মাধ্যমে কিন্তু বশীকরণের একটা চেষ্টা করে। অর্থাৎ আপনার ছেলে অলরেডি হিপনোটাইজড, মানে বশ হয়ে গেছে, যার ফলে ওখান থেকে আর বেরোতে পারছে না, এবং সেটা করেছে এই মদের নেশার মাধ্যমে কিছু খাইয়ে। ঠিক আছে, তো এখানে আমি বলে দিই সবাইকে যে এই যে কিছু খাইয়ে দিয়েছে, তো গিয়ে ওষুধ তুলিয়ে আনলাম। ওষুধ তো আনলো দাদা একটা ফালতু একটা বুজরুকি। ঠিক আছে, পেটের মধ্যে কোনো খাবার আপনি খেলে সেটা রক্তের সাথে মিশে যায়, সেটা পেটের মধ্যে থেকে যায় না যে পেটটাকে খুঁড়ে ওখান থেকে বের হলো, কিন্তু এই রক্তের সাথে মিশে কি হয়, তার ব্রেনটাকে ড্যামেজ করে। এখানে মদের সাথে এমন কিছু মিশে কিছু করেছে যেখানে ছেলেটি কিন্তু মহিলার হাত থেকে কিন্তু বেরোতে পারছে না। বাড়িতে টাকা পয়সা দেয় না, যা রোজগার করে সব খরচা করে দেয়। না দাদা, কোনো টাকা পয়সাই দেয় না। হ্যাঁ, এখানে আমারও একটা বক্তব্য, সেটা হচ্ছে যে টাকা পয়সা দেয় না বলতে টাকা পয়সাটা ও উড়িয়ে দিচ্ছে, এবং সেটা ওর নিজের ইচ্ছেতে উড়াচ্ছে না। এটাও হচ্ছে যে ও এমন ওই মহিলার পাল্লায় পড়েছে যে মহিলা ওর কিন্তু সমস্ত টাকা পয়সা কিন্তু খরচা করে দিচ্ছে। বুঝতে পারছেন? হ্যাঁ, সেটা আমার বুঝতেই পারছি। কারণ কি, ঘরে মাইনে পাচ্ছে, বলতে নেই, টাকা নেই, চাইলে টাকা পয়সা দিচ্ছে না। না, ও তো ভালো রোজগার করে, ও তো আইটি সেক্টরে আছে, ভালো রোজগার করে, কিন্তু রোজগারের কোনো টাকাই দিতে পারছে না। হ্যাঁ, ঘরে এক পয়সা দিচ্ছে না বা দিতে পারছে না। এটা কারণ হচ্ছে টাকা নেই তো। ওর চাকরি থেকে মাইনেটা পাওয়ার পরেই মাইনেটা উধাও হয়ে যায় ওই মহিলার হাতে আর কি, পড়ে আর কি। তো মাইনেটা নেই হাতে, তো ব্যাপারটা তাই হয়েছে। আপনাদের বাড়িতে কোনো কাঁটা জাতীয় গাছ টাছ কিছু আছে? কি বললেন একবার বলুন? বাড়িতে কোনো কাঁটা জাতীয় গাছ কিছু আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি গাছ আছে? আমাদের বেল গাছ আছে। বেল গাছে তো কাঁটা থাকে না। আমি কতগুলো গাছ বলছি দেখুন তো, এর মধ্যে কোনো গাছ আছে? লেবু, গোলাপ, ফণিমনসা বা অ্যালোভেরা। লেবু গাছ আছে। লেবু গাছ আছে। কাঁটা জাতীয় গাছ থাকলে কিন্তু বাস্তুটাকে ড্যামেজ করে, এবং বাস্তুটাকে ড্যামেজ করলে এই প্রবলেমটা কিন্তু আরো গোড়ায় মানে আঘাত করে, মানে আরো বেশি করে কিন্তু গভীরভাবে কিন্তু প্রবলেমটা কিন্তু আকার ধারণ করে। বুঝতে পারছেন? তো আপনি যখন প্রতিকার করতে আসবেন না, তখন তুলসী গাছে মাটি নিয়ে যে কোনো ভালো অ্যাস্ট্রোলজার কাছে যাবেন। হ্যালো, হ্যাঁ, তুলসী গাছে মাটি নিয়ে, ছেলের ছবি নিয়ে। হ্যাঁ, লেবু গাছটা অবশ্যই তুলে ফেলতে হবে। বাড়িতে কাঁটা জাতীয় গাছ রাখা যাবে না। কাঁটা জাতীয় গাছ থাকলে এই ছেলের যতই আপনি এর প্রতিকার করেন না কেন, কাঁটা জাতীয় গাছ থাকার জন্য এই প্রবলেমটা যাবে না, দূর হবে না। ঠিক আছে, নমস্কার। আমি দর্শক বন্ধু বারবার বলি একটা কথা, সেটা হচ্ছে রোগটাকে ধরা। রোগটাকে ডায়াগনোসিস করতে পারলে অনেকটা আমাদের কাছে ইজি হয়ে যায় যে সমাধান করা। তো রোগটা যদি ধরতে না পারি, আমি যদি বলি না মঙ্গলের লগ্নে মঙ্গল বসে আছে, মাঙ্গলিক দোষ, তো মাঙ্গলিক জন্য একটা প্রবল পড়ে দিন, জীবনে কাটবে না, আপনার সময়টা নষ্ট হবে, টাকা তো নষ্ট হবে, টাকা চলে আসবে কিন্তু সময়টা নষ্ট হবে। তো একটা জিনিস আমি বারবার বলি যে বারবার একটাই কথা, যে রোগটাকে যদি ধরতে পারা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রতিকার করতে কিন্তু সমস্যা হয় না। এবার আমি একটা বলবো যে ছেলেদের বিয়ে আটকে যাওয়ার কয়েকটা কারণ। দেখুন, ছেলেদের বিয়ে আটকে যাওয়ার কয়েকটা কারণে আমি কতগুলো জিনিস বলছি। এক নম্বর হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ছেলেরা এমন কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে গেছে যে সেখান থেকে বেরিয়ে আসতে পারছে না, যার জন্য বিয়েতে তার মন নেই, যেটা প্রথম কেসে আমার হলো। দু নম্বর হচ্ছে যে অনেক সময় ছেলেদের হয়তো কিছুটা রোগা বা বেশি মোটা বা খাটো এই ধরনের আকার থাকার জন্য তাদের মধ্যে না, তাদের মনে হয় যে আমি কি কোনো মেয়েকে বিয়ে করলে কি সেই মেয়েকে আমাকে অ্যাকসেপ্ট করবে, একটা কনফিডেন্স লেভেল একটা লো থাকে, আত্মবিশ্বাস, যেটার ফলে কিন্তু সে বিয়ে করতে চায় না। 3 নম্বর হচ্ছে অনেক ছেলেদের মধ্যে বাইসেক্সুয়াল বা হোমোসেক্সুয়ালিটি থাকে, অর্থাৎ ছেলের প্রতি আকর্ষণ, মেয়ের প্রতি আকর্ষণ নেই, সমকামিতা। এইটার জন্য কিন্তু অনেক ছেলে কিন্তু বিয়ে করতে চায় না। আমার কাছে প্রচুর ক্লায়েন্ট আসে যাদের এই সমস্যা আমি দেখি। 4 নম্বর হচ্ছে যে নেশাতে আসক্ত, ধরে থাকুন যে আছে নেশাতে আসক্ত, এমন কোনো নেশার মধ্যে জড়িয়ে গেছে, মানে যেটা সেটা মদ বা এমন কোনো নেশার মধ্যে জড়িয়ে গেছে যে সেই নেশা থেকে বেরিয়ে যে বিয়ে করার দরকার আছে সেটা সে আর সেখানে সে আসতেই পারছে না, নেশার মধ্যে জড়িয়ে গিয়ে। 5ম হচ্ছে কিছু ছেলে আছে যারা মানে রূপের প্রতি খুব আকৃষ্ট, মানে সুন্দরী মেয়ে ছাড়া বিয়ে করবো না। এই সুন্দরী মেয়ে বিয়ে করবো না করতে গিয়ে দেখা যায় অনেক ভালো সম্বন্ধ, মানে অনেক ভালো স্বভাব চরিত্রের মেয়ে আসার পরেও সে বিয়েটা কিন্তু সে করছে না, তার সময় চলে যাচ্ছে, বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, শুধুমাত্র মানে ফিজিক্যালি দেখতে সুন্দর না হওয়ার জন্য সে বিয়ে করছে না। 5 নম্বর পয়েন্ট 6 নম্বর পয়েন্ট হচ্ছে যে অনেক সময় দেখা যায় অনেক ছেলেদের বিয়ের কোনো মাইন্ডসেট তৈরি না হওয়া, অর্থাৎ
বিয়ে করতে হবে এই কোনো ইচ্ছাই না থাকা, কোনো কোনো কারণ নেই, ইচ্ছা না থাকা। পরের পয়েন্ট হচ্ছে যে বিয়ের বয়সে যখন বিয়েটা হওয়া উচিত তখন সেই সময় তার থেকে বড় বা তার থেকে ছোট কোনো মেম্বারের বিয়ে হয়নি এই কারণে পরিবার থেকে কোনো চাপ বা নিজেরই কোনো একটা একটা চাপ যে না আমার থেকে ছোট যার বিয়ে হয়নি আমি এখন বিয়ে করবো না, বা আমার বড় এখনো বিয়ে হয়নি আমি বাড়িতে বিয়ে দিচ্ছি না, এরকম কারণে বিয়ে আটকে যায়। তো এইগুলো হচ্ছে বাহ্যিক কারণ, আমি যে কারণগুলো বললাম এই সিমটমগুলো দেখা যায় বিয়ে না হওয়ার কারণ। কিন্তু এই কারণগুলো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু গ্রহগত দোষ যেমন থাকে তার সাথে কিন্তু তন্ত্রের ইন্ধন কিন্তু থাকে, অর্থাৎ তন্ত্র দ্বারা ক্ষতি যদি কাউকে যদি করা হয়, অর্থাৎ বিবাহ বাঁধন যেটা আমি বলে থাকি যে বিবাহ বাঁধন যদি দেওয়া থাকে তাহলে কিন্তু এই এই সিমটম এই এই লক্ষণগুলোর মাধ্যমে কিন্তু তার বিয়ে কিন্তু আটকে থাকে, হয় না। আর যদি হয়ও সেটা 6 মাস বা 1 বছর বেশি টিকবে না বা প্রচন্ড অশান্তি বা ঝামেলার মধ্যে জড়িয়ে পড়বে। তো এগুলো নিয়ে আলোচনা করবো আরো। কে ফোনে আছেন দেখে নেবো। অনেকে আছেন। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার। আমি হাওড়া থেকে বলছি। কার ব্যাপারে? কার ব্যাপারে কার জানবেন? ব্যাপারে? ছেলের বিষয়ে। ছেলের ব্যাপারে। ছেলের নাম কি? রাজু দাস। ডেট অফ বার্থ? 24/12/2012। 24/12/2012। টাইম? টাইম 4:50। 4:50। হ্যাঁ, সকাল, ভোর না রাত, বিকেল? বিকাল। জন্মস্থান কোথায়? হাওড়া। ধরুন আমি শখটা একবার দেখাতে বলবো। জন্মবারটা সোমবার হয়েছিল তো? হ্যাঁ, শখটাকে দেখানো সম্ভব? জন্মবারটা সোমবার, মেষ রাশি, মিথুন লগ্ন, ভরণী নক্ষত্র। বাহ, দেখানো হচ্ছে। আমি এবার ছকটা দেখাই। সেটা হচ্ছে যে লগ্নের 1 2 3 4 5 পঞ্চমের শনি, এটা খুব খারাপ ইয়ে। ষষ্ঠে বুধ শুক্র রাহু। কোনো রকম ভাবে কোনো নেশা বা কোনো রকম ভাবে কোনো জিনিসের প্রতি আকর্ষণ হয়ে গেছে, তৈরি হয়ে গেছে? বছর মানে ঠিক আছে, হয়ে গেছে। দেখো, হ্যাঁ বলুন, কি বলছেন বলুন। মোবাইল অ্যাডিকশন। প্রচুর মোবাইল দেখতে কারো কথা শুনছে না। হ্যাঁ, মোবাইলের প্রতি। মোবাইলের প্রতি প্রচন্ড অ্যাট্রাকশন, তাই তো? হ্যাঁ। ওকে। আপনি একটু জোরে কথা বলুন। হ্যাঁ, আপনার কথা কিন্তু শোনা যাচ্ছে না, ঠিক আছে? আর পরিষ্কার করে কথা বলুন, পরিষ্কার করে কথা বলুন যাতে আমি বুঝতে পারি, যারা দেখছে প্রোগ্রাম তারা যাতে বুঝতে পারে। মোবাইলটা নিয়ে কি পাগলামি করছে যে মোবাইল না দিলে ভাঙচুর সবকিছু ইয়ে করে দেওয়া? হ্যাঁ, সব নাম করে দিচ্ছে মোবাইল, সবসময় মোবাইলে ঢুকে থাকতে যায়। হ্যাঁ, মোবাইল না দিলে বাবা মায়ের গায়ে হাত তুলছে। হাত তুলছে না মানে ঠেলাঠেলি। হ্যাঁ, ঠেলাঠেলি ইয়ে করছে। হ্যাঁ। আমাকে একটা জিনিস বলুন, যে ও যে স্কুলে পড়ছে, স্কুল থেকে কোনো রকম ভাবে কোনো কমপ্লেন এসছে বা অভিযোগ এসছে যে ছেলে পড়াশোনার প্রতি মনোযোগ নেই, সব সময় একটা অমনোযোগিতা, একটা ই ব্যাপার, এটা আসছে স্কুল থেকে? আসছে। হ্যাঁ। মানে মোট কথা হচ্ছে ছেলেকে নিয়ে একদম বিভ্রান্ত হয়ে গেছেন যে কি করবেন। প্রচুর জ্বালাতন করে। বাড়িতে রিসেন্ট কোনো মৃত্যু হয়েছে কারোর? হ্যাঁ, কুকুরের মৃত্যু হয়েছে 1 মাস ধরে। কার মৃত্যু হয়েছে? কুকুর মারা গেছে আপনাদের বাড়ির? হ্যাঁ, বাড়িতে দেখেছিলাম। এবার হ্যাঁ, বাড়িতে ব্যাপারটা হচ্ছে যে বাড়িতে যদি কোনো মৃত্যু হয়, সেটা মানুষ হোক কুকুর হোক, যে মৃত্যু হয় সেক্ষেত্রে যদি কোনো এই মোবাইল অ্যাডিকশন বা যে কোনো ধরনের অ্যাডিকশন যদি থাকে, নেশা যদি থাকে, সেটা কিন্তু আরো পরিমাণে বেড়ে যায়, ঠিক আছে? এটা একটা দোষ তৈরি হয়েছে, আর কিছু না। এটা দোষ তৈরি হয়েছে, তার ফলে মোবাইল অ্যাডিকশনটা বা মোবাইলের নেশাটা আরো বেড়েছে। কিন্তু এখানে তো আপনাদের ভূমিকাও তো কম নয়। আপনারা ছোটবেলা থেকে যখন কাঁদতো, ভুলতে চাইতো না, তখন হাতে কি দিতেন? মোবাইল তুলে দিতেন খেলনার বদলে, তাই তো? হ্যাঁ, ভোলানোর জন্য কি দিতেন হাতে? মোবাইল নিতে আপনি দিতেন, তাহলে সেটা এখন নেশা হয়ে গেছে, এখন তাহলে কি করবেন? দেখুন, আমার কাছে যদি আসেন আমি আপনাকে বলে দেবো যে প্রতিকার যখন চলবে তখন সেই কদিন কিন্তু মোবাইল কিন্তু হাতে কিন্তু দিয়ে রাখা চলবে না। সেটা যদি করতে পারেন তাহলে আমার কাছে আসবেন, নাহলে আসবেন না। এই প্রতিকারগুলো যখন করতে হয় আমাকে, তখন আমি কিন্তু বেশ কিছু নিয়ম বলে দিই। সেই নিয়মগুলো যদি পালন করতে পারেন তাহলে আমি কাটাবো, নাহলে কাটাতে পারবো না।
ঠিক আছে। জ্যোতিষীর বাবার ক্ষমতা নেই কাটাবে। ঠিক আছে, নমস্কার। হ্যাঁ, তো এইটা একটা খুব বড় একটা বার্নিং ইস্যু, সেটা হচ্ছে যে মোবাইলে অ্যাডিকশন, মোবাইলের নেশা। তো আমার কাছে এরকম ক্লায়েন্ট এসে আগে জানেন তো দর্শক বন্ধু, যে এরকম মোবাইলে নেশা। তো আমি তাকে বলেছি দেখুন যতদিন কাজ চলবে ততদিন অন্তত অন্তত 20 দিন অন্তত মোবাইলটাকে যেন ছেলে বা মেয়ে যার যার জন্য এসেছিলেন আর কি, আমার মনে নেই, হয়তো ছেলের জন্য এসেছিলেন, ছেলের হাতে দেবেন না মোবাইল। কিন্তু সে 2 দিন 3 দিন করার পর 4 দিন দিন বলছে না স্যার এত মোবাইলটার জন্য ইয়ে হচ্ছে, আমি পারছি না, আমি দিয়ে দিচ্ছি। তো যখন দিয়ে দিল ব্যাস আমি কাজ ছেড়ে দিলাম। কারণ দেখুন মোবাইলের নেশা যদি ছাড়াতে হয়, ধরে রাখুন যে আছেন, মোবাইলের নেশা যদি ছাড়াতে হয় সেক্ষেত্রে কিছু নিয়ম কানুন, আমি যে রেস্ট্রিকশনগুলো বলবো, যে বাধাগুলো বলবো, সেগুলো কিন্তু মেনে চলতে হবে। সেগুলো যদি আপনি যদি মেনে না চলেন তাহলে কিন্তু আমার কেন মানে জ্যোতিষীর বাবার ক্ষমতা নেই সেই জায়গাটাকে ঠিক করবে। তো এটা শুধু মোবাইলের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়, আমার কাছে প্রতিকার করতে হলে আমি যখন যে নিয়মগুলো বলবো সেগুলো করতে হবে। শুধু একটা কবচ বা একটা তাবিজ বা একটা স্টোন পরে দিলে কিন্তু সব ঠিক হয়ে যায় না। আচ্ছা, আমি মানে সাধারণ হিসেবে একটা পয়েন্ট শেয়ার করব যে আসলে ভালো থাকতে হলে আমাদের কিছু রেস্ট্রিকশন আনতে হয়। ভালো থাকতে গেলে আমার সুগার আছে, আমি রসগোল্লা খেলে হবে না, আমাকে এটা বুঝতে হবে যে আমার মিষ্টি খাওয়া চলবে না, আমার রাত জাগা চলবে না, আমার প্রেশার রয়েছে, আমার বেশি দৌড়ঝাঁপ করা চলবে না, বা বেশি আমার চর্বিযুক্ত খাওয়া চলবে না। তো এই লাইফস্টাইল বা এই চেঞ্জেসগুলো যদি না আমি মানি তাহলে কিন্তু আমি ভালো হব না, যতই ওষুধ খাই না কেন। ঠিক। কে আছেন বলুন? নমস্কার। নমস্কার। একটু ধরে থাকুন, আমি একটা জিনিস বলছি যে বাড়িতে, সাথে থাকুন। হ্যাঁ, বাড়িতে অনেক সময় দেখা যায় যে এক বা একাধিক মানুষ অসুস্থ মানে রোগ সারছে না, মানে এমনভাবে বিছানায় পড়েই রয়েছে, ডাক্তারি চেক আপ করাচ্ছেন, ওষুধ চলছে কিন্তু ঠিকমতো ইয়ে হচ্ছে না। সেক্ষেত্রে ডেফিনেটলি বুঝতে হবে যে সেক্ষেত্রে কিন্তু বাস্তুতে কিন্তু ক্ষতি বা কোনো জিন দ্বারা কোনো ক্ষতি করা হয়েছে। সেক্ষেত্রে অবশ্যই জিন বিদ্বেষণ তন্ত্রক্রিয়া কিন্তু করে কিন্তু সেটাকে কাটাতে হবে। আর যারা প্রতিকার করবার জন্য আসবেন ভাবছেন তাদেরকে আমি বলে দিই যে 3রা অগ্রহায়ণ এবং 3রা পৌষ অমাবস্যাতে আমি কাজ করব। তো যারা খুব জমে থাকা মানে দীর্ঘমেয়াদী রোগ যেগুলো সারছে না, অনেক জ্যোতিষীর কাছে গেছেন, টাকা পয়সা নষ্ট হয়েছে কিন্তু ইয়ে হয়নি, তারা যোগাযোগ করবেন। শুধু জানবার জন্য, জটক বিচার করার জন্য, কেরিয়ার কেমন যাবে এইসব জানার জন্য দয়া করে আসবেন না। আমার সময় আপনার সময় দুটোই মূল্যবান। কে ফোনে আছেন? নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার, আমি মালদা থেকে বলছিলাম। আমি আমার ছেলের ব্যাপারে একটু জানাতে। আচ্ছা, নাম আর ডেট অফ বার্থটা বলুন। ছেলের নাম বিধান দে, জন্ম হচ্ছে গিয়ে 2রা ফেব্রুয়ারি 1991। টাইম হচ্ছে ভোরবেলা 5টা 20 মিনিটে, আর মালদাতেই জন্ম। ভোর 5টা 20, জন্মস্থান মালদা? হ্যাঁ মালদা। হ্যাঁ ধরে দেখুন, ছকটা দেখাতে বলবো। জন্মবারটা ছিল শনিবার, তাই তো? হ্যাঁ। সিংহ রাশি, মকর লগ্ন, পূর্ব ফাল্গুনী নক্ষত্র। আমি ছকে যাচ্ছি, ছকে কতগুলো জিনিস আমি দেখে নিই। সেটা হচ্ছে যে লগ্নে রবি, বুধ, শনি, রাহু, এ তো সাংঘাতিক ইয়ে, মানে সপ্তমে বৃহস্পতি, কেতু। আচ্ছা, এর বিবাহিত জীবন মানে বিয়ে যদি হয়ে থাকে বিবাহিত জীবনটা ঠিক আছে, আর ছক দেখাতে হবে না। বিবাহিত জীবনটা কেমন যাচ্ছে? বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, বিবাহিত জীবন কেমন যাচ্ছে? ভালো যাওয়ার কথা নয়। না, খুব খারাপ, খুব খারাপ। বিয়ের পর থেকে বউ এসে অশান্তি করছে? হ্যাঁ, বউ অশান্তি করছে। বউ আমার বা শ্বশুর মানে ছেলের বাবা বা ছেলে কারোর কথা শোনে না। কারোর কথা শোনে না, মানে অকারণে পায়ে পা লাগে ঝগড়া করা বা এই করা। এক্ষেত্রে আপনার ছেলের মানে আপনার যে ছেলের বউয়ের মা, তার কোন রকম ভাবে নাক গলানো বা ছেলের মা বাবা এদের কোন রকম ভাবে নাক গলানো বা অতিরিক্ত সম্পর্কের মধ্যে ঢুকে পড়া, এই ব্যাপারগুলো দেখতে পাচ্ছেন? ওটা অতিরিক্ত, বললাম না, বাপের বাড়িতে চলে যায় যখন। কারণ দেখুন, আমি আপনাকে বলে দিচ্ছি যে আমি জানি না এটা কেন করেছে, এর কারণটাই বুঝতে পারছি না, কিন্তু আমি এইটুকু বুঝতে পারছি যে আপনার মেয়ের মানে আপনার বৌমার বাড়ি থেকে কিন্তু বিশেষ কোনো তন্ত্রের কাজ করা হয়েছে, যার ফলে কিন্তু এই ক্ষতিটা কিন্তু এই জিনিসটা কিন্তু আসছে। এবং এই মেয়েকেও কিন্তু চালনা করছে ওর মা। মানে হয়তো উনি চাইছেন যে সম্পর্কটাকে মানে সংসারটাকে নিজের গ্রিপে, নিজের হাতের মুঠোয় রাখতে চান আর কি। তো সেটা ভেবে রাখার জন্যই হয়তো এইভাবে উনি এগোচ্ছেন, কিন্তু এটার ফলে কিন্তু এই জায়গাটা কিন্তু তৈরি হয়েছে। এবার আমরা কিছুটা বুঝতে পারি, কারণ উনি পরিচালনা, সেটা আমরাও বুঝতে পারি, কিন্তু বের করতে পারছি না এই জায়গা থেকে। এর মধ্যে কি বউ বা ছেলের বউ কোন রকম ভাবে ডিভোর্সের হুমকি দেওয়া বা ইয়ে করা
কোন রকম ভাবে চাপ তৈরি করা। ছেলে বউ ঠিক দেয় না, মানে তার মাই দেয় যে ছেলে চলে আর ভালো ছেলের সাথে বিয়ে দিয়ে দেবে। কখনো কখনো এরকম হয়েছে যে ছেলের বউ বা ছেলের বউয়ের মা ছেলেকে বলছে আলাদা থাকো বা আলাদা ইয়ে করো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বিয়ের পর থেকেই প্রস্তাব, মানে তাদের বাড়িতে থাকতেও বলছে না, বলছে আলাদা ফ্ল্যাট কিনে থাকো। তাদের বাড়িতেও থাকতে বলছে না, ওকে নিয়ে আলাদা থাকবে। বেশ, আমি আরেকটা জিনিস পয়েন্ট আউট করছি, সেটা হচ্ছে যে বিয়ে যখন হয়েছিল, বিয়ে হওয়ার সময় কোনো রকম ভাবে ঠকেছিলেন? যে জিনিসপত্র দেওয়ার কথা ছিল বা গয়নাপত্র হোক বা যা জিনিসপত্র, সেক্ষেত্রে দেখুন গয়নাপত্র পণ এটা কোনো ভালো জিনিস নয়, এটাকে আমি সমর্থন করি না, কিন্তু আমি বলছি কমিটমেন্ট, মানে যেটা দেবে বলেছিল বা যেটা করবে বলেছিল সেই রকম কাজ কিছু না করা বা ঠকানো, এরকম কোনো বিয়ের সময় হয়েছিল? হ্যাঁ, আমি একটা কথা বলছি, আমার ছেলে একটা বড় র্যাঙ্কে চাকরি করে, একটা আইটি সেক্টরে একটা ভালো র্যাঙ্কে চাকরি করে। ওদের যেহেতু নিজেদের দেখাশোনার বিয়ে, তো আমাদের বাড়ি থেকে সেরকম কিছু ছিল না, আমাদের অবস্থা যথেষ্ট ভালো, আমার হাজবেন্ড একটা উচ্চপদস্থ অবস্থায় আছে। তো সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে কিছু না দিতে মেয়েকে, আমাদের সেরকম কিছু লাগবে না। কথা ঠকানো বলতে এটাই হয়েছে, ওরা কিছু দেয়নি, নাথিং। এবং আমার ছেলেকে আশীর্বাদও যে করেছে, একটা সোনা দিয়েও করে, যেহেতু আমরা বলেছিলাম কিছু, মানে এটা ভদ্রতা খাতিরে বলেছিলাম, ওরা কিছুই দেয়নি, পুরো জিরোতে দিয়ে দিয়েছে। তখনই আপনার বোঝা উচিত ছিল যে কোথাও একটা ভুল হচ্ছে। তখনই যদি সম্পর্কটাকে, অবশ্য আপনি বলছেন যে ছেলে নিজের পছন্দে বিয়ে করেছে, তো কিছু করার নেই। এখন এই প্রবলেমটাকে ঠিক করতে গেলে ছেলের মাকে সাইড করতে হবে, মানে মানুষের তো ভদ্রতা না করে, কিন্তু ওরা কিচ্ছু দেয়নি, কিচ্ছু না। একদমই তাই। এখন এই প্রবলেমটাকে ঠিক করতে গেলে মেয়ের মাকে কিন্তু সাইড করতে হবে। মেয়ের মা যদি এই সম্পর্কের মধ্যে যদি থাকে, তাহলে কিন্তু সম্পর্ক ভাঙলে কি হবে আমি আপনাকে বলে দিচ্ছি। এই মেয়ে ডিভোর্স চাইবে এবং মোটা অঙ্কে খোরপোশ চাইবে, যে খোরপোশ দেওয়াটা আপনার ছেলের জীবনে একটা অভিশাপ হয়ে যাবে এবং জীবনে খোরপোশ দিতে গিয়ে সারাটা জীবন নষ্ট হয়ে যাবে। না দ্বিতীয় বিয়ে করতে পারবে, না খোরপোশ দিতে পারবে। বুঝতে পারছি? মাকে শোনা বলতে মা যাতে এই জিনিসের মধ্যে না থাকে আর কি, যাতে না এই ব্যাপারের মধ্যে যাতে নাক না গলায় আর কি, সেই ব্যাপারটা করতে হবে। তো আপনি একটা কাজ করবেন, ছেলে এবং ছেলের বউয়ের ছবি এবং শাশুড়ির ছবি, এগুলো আমার কাছে আনতে হবে, এখন বলছি না, যে কোনো ভালো অ্যাস্ট্রোলজার কাছে যান, এগুলো নিয়ে যাবেন, নিয়ে গিয়ে প্রতিকার করাবেন। এবং এই প্রতিকারটা করতে কিন্তু 30 থেকে 40 দিন টাইম লাগবে। প্রতিকারটা করতে 30 থেকে 40 দিন টাইম লাগবে। তো সেই রকম ধৈর্য নিয়ে আসবেন। আমি বলছি যে এটাকে যদি ঠিক মতো ভাবে যদি রোগটাকে আমি ধরে দিলাম, এই রোগটাকে ধরে যদি চিকিৎসা করা যায়, তাহলে অবভিয়াসলি এটা কিন্তু ঠিক করা যাবে। আচ্ছা, আমি চেম্বার ডিটেলস বলে দিই যে দর্শক বন্ধু, প্রত্যেক সোম, বুধ, শুক্র দমদমের চেম্বারে আমি 12টা থেকে 3টে পর্যন্ত বসি। প্রত্যেক সপ্তাহে বারটা ঠিক হয়নি, হাওড়া ময়দানে আমি বসবো। যারা দেখাতে চাইছেন বুক করুন। মেচেদা যাচ্ছি, বর্ধমান, দুর্গাপুর, মেদিনীপুর, এই কয়েকটা জায়গার মধ্যে আপাতত চেম্বার। 14 জায়গায় চেম্বার করলে আমি প্রতিকার করার টাইম পাবো না, সেই জন্য কিন্তু আমি 14 জায়গায় চেম্বার করি না, 4-5টা জায়গায় চেম্বার করি। যাদের খুব দরকার, যাদের না আসলে নেই, তারাই আসুন। শুধু দেখাবার জন্য, জানবার জন্য আসবেন না। ফিস মানে টাকাটাও আপনার নষ্ট, খরচা করবেন না, আসার দরকার নেই। আমার কাছে এরকম একটা প্রবলেম আসে বেশ কিছুদিন তো দেখছি, সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে ছেলে বা মেয়ে প্রচণ্ড লেজি হয়ে গেছে। লেজি বলতে অলস, অর্থাৎ বিছানায় শুয়েই আছে, দাঁত মাজছে না, স্নান করছে না, মানে স্নান করছে না, চুলে তেল মাখছে না, হ্যাঁ, মুখে দুর্গন্ধ, বা জামা কাপড় একই জামা কাপড় পরে থাকছে, এই যে হ্যাবিটটা। বা অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক এরকম ক্যান্ডিডেট আছে যে জামা কাপড় পরেই থাকছে না, মানে এমনভাবে থাকছে যেটা বাইরের লোকের কাছে লজ্জার ব্যাপার, দৃষ্টিকটু। তো এই রকম কেস আমার কাছে আসছে, এবং সেগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি যে বাইরে থেকে কিছু ক্ষতি হয়েছে, যার ফলে এই জিনিসগুলো হয়েছে। তো সেইগুলোকে সেইভাবে কিন্তু প্রতিকারের ফলে কিন্তু সুফল মিলছে। তো আমি বলবো যে সেই সব বাবা মাদের যাদের সন্তানদের মধ্যে এই ধরনের লক্ষণ দেখা যাচ্ছে, তারা কিন্তু যদি মনে করেন তাহলে আচার্য ভাস্করের কাছে আসতে পারে। একদম। আর আজকের পর্ব এতটুকুই। আর দূরের বন্ধুদের জন্য একবার বলে দেবো, অনলাইন কনসালটেন্সি করুন। আর অনলাইন কনসালটেন্সি আপনি বিশেষ অনলাইন কনসালটেন্সির ফি বেশি, তাই খুব দরকার না হলে করবেন না। আর প্রত্যেক মাসে 3 তারিখে বিশেষ কিছু ক্রিয়া করেন, সেই ক্রিয়া 3রা অগ্রহায়ণ, 3রা পৌষ। আপনারা যোগাযোগ করুন। ভালো থাকুন, নমস্কার।